আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে, অনেক পদক্ষেপ একসাথে, যখন ভিজিবল কখনো হয়, যখন অনেক পদক্ষেপ একসাথে নেওয়া হয়। একটা উদাহরণ দিই, আপনি যখন দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে এখানে অনেকজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা এখানে খুব দ্রুত অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, সেগুলো চোখে পড়ে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতেও ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে। আমি জেনে বলছি, পরিবর্তন হচ্ছে। মন্ত্রণালয় খুব তাড়াহুড়ো করা চেতে, মানে 180 দিনে আমরা কি পরিবর্তন করেছি আসলে সেটাই শোনা। 180 দিনের আমরা সরকার থেকে হিসাব করা হচ্ছে কি কি কাজ করছে, মানে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটাও আপনার সাথে একমত, আমরা যদি আমাদের সাথে চিন্তার অ্যালাইন্ড মানুষ না পাই, সেই কাজ ভবিষ্যতে ঠিক মতো হবে না। এটা চলবে, এটা চলছে, এটা চলবে। কিন্তু আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করব, আপনারাও আপনাদের মিডিয়ার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত যে 180 দিনে সরকারের কি করার কথা ছিল, কতটুকু পারা হয়। 180 দিন হয়তো এই মিডিয়াগুলা যাদের দেখতেছেন শেখ হাসিনার দোষর, যারা শেখ হাসিনাকে ফেসিস্ট বানাতে যারা সহায়তা করছে, সেই লোকগুলা কিন্তু এইসব প্রতিষ্ঠানে এখনো দাবড়িয়ে বেড়াচ্ছে। আমরা 180 দিন পরে আপনাদের অবস্থা কোন জায়গায় যাবে আমি বুঝতে পারছি, আমি সতর্কবার্তা গ্রহণ করছি, নিশ্চয়ই আমরা কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আছে, আমি এটা করে ফেলি। জি জি, মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারের কাছে আপিল করেছেন যে তাকে যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশে এসে তার বিরুদ্ধে উত্থাপিত মামলা ফেস করতে চান। তো এই ধরনের একটি সাক্ষাৎকার থেকে বিশেষ করে সাকিব আল হাসানের মতো একটা মুখ, সারা বিশ্বব্যাপী যেখানে অলরাউন্ডার, এই ধরনের একটা সাক্ষাৎকার থেকে বিদেশে আমাদের সম্পর্কে একটা ভুল ধারণাও সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তিনি যে আপিলটা করেছেন যে তার নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে, যে তিনি তার মামলা ফেস করতে চান, এজন্য সরকারের কাছে যে নিরাপত্তা চেয়েছেন, এ বিষয়ে সরকারের। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি সবসময় উত্তর দিতে দিতে, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি একটু জবাবটা দিন তো। মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনো অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন্ড হয়ে কথা বলে, সেগুলো বলবে। উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা দেখছিলাম প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ব্রিফিং। জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে উবাইদুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শেখ হাসিনার সঙ্গে উবাইদুল কাদের ও হাসান মাহমুদের অডিও ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। একই সময় ছাত্র জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর কথার অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিওটি উপস্থাপন করে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী M.H. তামিম। পরে তামিম এ 2 অডিও ফোনালাপের কথোপকথনের একটি অনুলিপি দেন সাংবাদিকদের।
প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ, জি জি তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি হচ্ছে র্যাব পাঠাচ্ছি, আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। পুলিশ কমিশনার সে কথাই বলবে, তো আমাদের তো ঠেকাইতে হবে না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছি যেতে, বিজিবি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, আজকের বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। মিলি, বেলা 11টার দিকে কিন্তু আসলে বৈঠকটা শুরু হয়েছে এবং এটা সভাপতিত্ব করছেন আপনি যেটি বলেছেন যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তবে এই বৈঠকে কিন্তু আরও রয়েছে সংসদ সচিবালয়ের যে সচিব, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল এবং নির্বাচন কমিশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু এই বৈঠকটি করছেন। এবং এই বৈঠকে আসলে যে বিষয়টি আলোচিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি সেটা হলো যে 20 তারিখে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে যেন এই রাষ্ট্রপতি নির্বাচনটি হয়, সেই কিভাবে আসলে আরও ভালোভাবে নির্বাচনটি করা যায় সেই বিষয়ে কিন্তু প্রস্তুতিমূলক এই বৈঠক কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু হচ্ছে প্রায় 35 বছর পর এবং এই 35 বছরে কিন্তু কোনো সরকারি দল কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী দেয়নি। তবে এবারই 35 বছর পর এবারই কিন্তু সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে, অর্থাৎ সরকারি দলের পক্ষ থেকে কিন্তু 2 জন প্রার্থী দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শোনা যাচ্ছে বেশ জোরে সোরে, এবং আরেকজন প্রার্থী কে হতে পারেন সেটা আসলে আমাদের কাছে তেমন একটা পরিষ্কার নয়। তবে 11 দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের কথা কিন্তু জানা যাচ্ছে এবং এর মধ্যে আসলে 11 দল কিন্তু প্রার্থীতা ঘোষণা করে ফেলেছে। যদিও 13 তারিখে অর্থাৎ 13 আগস্ট রাষ্ট্রপতি মনোনয়নের জন্য আসলে মনোনয়নপত্র তুলতে পারবেন এবং 16 আগস্টে কিন্তু এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই হবে এবং 18 আগস্ট আসলে চূড়ান্তভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ, অর্থাৎ ওই দিনই আসলে জানতে পারবো যে কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং 20 আগস্ট যথারীতি আসলে জাতীয় সংসদের কক্ষে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনে কিন্তু আপনি জানেন যে 300 নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী সংসদ সদস্যরাও 49 জন নারী সদস্যরাও কিন্তু এখানে নির্বাচনে ভোট দিতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বৈঠক শেষে আসলে সংবাদ সম্মেলন করা হবে, হয়তো আরও 1-1.5 ঘন্টার মতো বৈঠক চলতে পারে এবং সংবাদ সম্মেলনে আমরা আসলে জানতে পারবো যে আসলে বৈঠক কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো মিলিয়েই ছিল আমার কাছে এই প্রস্তুতিমূলক সবার খবর। জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভার খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি করা, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। স্টিফেন কার্পিন গতকাল 3 দিনের সফরে বাংলাদেশে আসেন। দর্শক, আগে যেমনটি জানিয়েছিলাম, জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্লাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এইবার আসেন যে যেসব কোম্পানি আজকে পর্যন্ত বিপণন কোম্পানি হয়ে রইল, বড়পুকুরিয়া কয়লা খনি হতে পারলো না, খনি কোম্পানি হতে পারলো না, সে বিপণন করছে, তাহলে তার চার্জ হার $35-40 কি করে হয়? সম্মানিত অতিথি, আমরা ছোট করার জন্য মিলিতভাবে অনুরোধ করছি আপনাকে। এবার গ্যাসের কথা একইভাবে প্রযোজ্য।
কারণ এই কথাগুলো আমি ছাড়া কেউ বলে না। প্রাইসিং এদেশের কোনো মানুষের সমস্যা না, অথচ প্রাইসিংই সবচেয়ে বড় সমস্যা। মন্ত্রীরা বলেছে, কি বলে, জ্বালানি উপদেষ্টা বলেছে আমার দেশের মানুষ প্রাইসিং করতে পারে না, কনসালটেন্ট দরকার। আমি বলেছি কে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টাকে যে প্রাইসিংটা দয়া করে আমাকে করতে দেন, আমি করে দেবো, আপনাদের বিনা পয়সায় করে দেবো। আহামরি টেকনোলজি না, আমি যেসব হিসাব নিয়ে দেয় সেগুলো আমি আমার অফিসে আমার ছেলে মেয়ের দিকে করি, আমাকে দেন। কেন আমাকে দেন না? আজকে যদি এইসব কোম্পানিগুলো, পাথরের কোম্পানি, খনি কোম্পানি, এটা ডিস্টার্ব না করলে এতক্ষণ শেষ হয়ে যেত। ভুল করেন কেন আপনারা? ডিস্টার্ব করেন কেন? এখন আসেন খনি কোম্পানি, পাথরের কোম্পানি, গ্যাসের কোম্পানি, কেউ কোম্পানি হতে পারেনি, কেউ খনির কোম্পানি হতে পারলো না। তারা সব বিক্রি করে, বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে বিক্রি করে। আইওসি থেকে গ্যাসের দাম বাপেক্সে কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ, পৃথিবীর দাম কেন বেশি পড়ে? এসব সমাধানটা প্রাইসিং। দেখছিলাম জ্বালানি খাতের সংকট নিয়ে আয়োজিত সেমিনারের অংশবিশেষ। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।